এই কারাগারের মধ্যে 2 বছর মানুষ ছিল না, পানি দেওয়ার জন্য পানিও দেয় নাই। তখন পুরান একটা ট্যাপ মানে ময়লা, ওই ট্যাপের পানি মানে আমরা খাইছি। প্রিয় দর্শক, যারা দেখছেন এবং শুনছেন, স্বাগত জানাচ্ছি fennytimes.com-এর নিয়মিত আয়োজন টক উইথ ডালিম হাজারিতে। আজকে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ পাটোয়ারি। জানব তার অতীত রাজনীতি, বর্তমান এবং ভবিষ্যতের পরিকল্পনার বিষয়। একটা খারাপ সময় তো গেছে, প্রায় 1.5 যুগের বেশি সময়। এখন বলা চলে বিএনপির ভালো সময়। এই সময়টায় কেমন আছেন? ধন্যবাদ ডালিম ভাই আপনাকে, এবং স্টুডিওতে যারা আছে তাদেরকে ধন্যবাদ। ফেনীবাসীকে জানাই আসসালামু আলাইকুম। ডালিম ভাই, আমরা ভালো না, আমাদের দলীয় নেতাকর্মীরা যে ভালো তা না, সারা বাংলাদেশের মানুষই বর্তমানে আল্লাহর রহমতে ভালো আছে। আর বিগত দিনে আপনারাই দেখেছেন কী রকম নির্যাতনের শিকার হতে হয়েছে বাংলাদেশের মানুষকে। আমরা জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ততা আছি বলে তাই নয়, সাধারণ মানুষও কিন্তু যে নির্যাতনের শিকার হতে হয়েছে, মানে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মনে হচ্ছে একটা গৃহযুদ্ধে পরিণত হয়েছিল। কিন্তু আমি আপনার সাথে একমত, শুধু আমাদের দলীয় নেতাকর্মীরা না, সারা বাংলাদেশের সাধারণ মানুষ এখন আল্লাহর একটা অশেষ রহমতে ভালো আছে। মামলা হামলার অনেক তো ঘটনা গেছে, আমরা দেখেছি যে অনেক যারা বিরুদ্ধ রাজনীতি করতো তারা অনেকে রাতে শুতেও পারে নাই। এমন কোনো স্মৃতি আছে আপনার? অবশ্যই আছে, এরকম স্মৃতি আমার প্রত্যেকটা। একটা মজার বিষয় হয়েছে, আমি আমার মা বাবারে বলতাম যে প্রতি শীতে আমার একবার না একবার ওই আমাদের পিছনে একটা ফাগুলিচার খাল ছিল, ওই খালের মধ্যে আমার পড়তে হয়েছে। পাগলিচড়া খাল তো অনেক নোংরা, এই নোংরা খালে পড়তে হতো। নোংরা খালে পড়তে আমাকে প্রতি বছর পড়তে হতো। এর পরবর্তীতে ধরেন না, মামলা তো ছিলই। যখন আমি পিছন দিয়ে যেতাম, আমার বাড়ির সামনে দিয়ে যেতাম না, পিছন দিয়ে যেতাম, তবু আমি ভাত খাইতে বসছি, তখনই আমাদের গেটে লাথি দিত, গেট খোলেন। আমি যে ঘরে যাওয়ার সাথে সাথে আমি কী করতাম, আমার গেটের 2টা তালা লাগাইতাম। যে আপনাকে খালে কেন পড়তে হতো? মানে ভাত খেতে বসছেন, ভাত রেখে খালে পড়তে হতো, মানে এত খারাপ পরিস্থিতি ছিল? এত খারাপ পরিস্থিতি, ধরেন না আমাদের বাড়িতে যখন পুলিশ যাইতো তখন চারিদিক ঘিরে যেত। তো পরবর্তীতে আমি ফালানোর জন্য ধরেন গেটের সামনে চলে যেত, হয়তো ছাদ দিয়ে বা আমার গ্রিল কিন্তু একবার ওয়েল্ডিং করে দিছে। ওয়েল্ডিং করার পর আমি ওইখান দিয়ে বাইরে যেতাম বা ছাদে দিয়ে বাইরে যেতাম। বাইরে যাওয়ার পরে ওই খালটা এখানে পার হওয়ার জন্য কিছুই ছিল না, তো নিজেকে বাঁচানোর জন্যই আমি খালটাতে লাফ দিয়ে ওই পারে চলে যেতাম, তখন নিজেকে সেভ করার জন্য। আচ্ছা, আমরা শুনেছি যে একবার আপনাকে গুলিও করা হয়েছিল, সেই ঘটনাটা একটু শেয়ার করবেন আমাদের। তখন আমাদের 2018 সালের নির্বাচনে আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্য অধ্যাপক বিপি জানুল, উনি তখনও নমিনেশন নিয়েছিলেন। তখন নির্বাচনের সময় আমরা এলাকায় ছিলাম। আমি এলাকায় আসাতে আমার নেতাকর্মীরা আমার সাথে দেখা করতে আসছিল। কে বা কারা ওইখানে একটা ইনফরমেশন দিয়েছে আমি লোকবল নিয়ে ভোট চাচ্ছি, এই জন্য 2টা হাইস গাড়ি আর একটা পুলিশের গাড়ি, এরা কালো হাইস, এরা আসছে। আমি ভাবছিলাম সাধারণ মানুষ, তো তখন আসতে দেখি যে না, ভিতরে তৎকালীন ওসি ছিল। ওসি আসার সাথে সাথে সবগুলো দরজা বের করে দৌড়ানি দিয়েছে সবাই। দৌড়ানির সাথে সাথে আমরা আমাদের বাড়ির পিছনে চলে গেছি, ওইখানে যাই, পুকুর পাড়ে যাই, ওরা সাথে সাথে ফায়ার করে দিছে। ফায়ারের পরে আমি ওই দিনও খালি লাভ দিয়েছি। আমার সাথে আমাদের বন্ধু ছিল, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুজ, সেও আমার সাথে সাথে লাভ দিয়েছে। আমাদের এলিন ভাইও ছিল, আমার ভাইটা ঢাকাতে পড়ালেখা করতো, সে বর্তমানে দেশের বাইরে আছে। তখন সে ঢাকা থেকে ভোট দেওয়ার জন্য আসছিল, সেও মনে করছিল একটা সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু সুষ্ঠু নির্বাচন তো হয়নি। ওই দিন সে শুদ্ধা আমরা সবাই ওই খালে পড়ছি। আচ্ছা, এই যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা গেছেন, ছাত্রদল করেছেন দীর্ঘদিন, এখন তো মূল্যায়ন করার সময় এসছে দলের, হয়তো অল্প কিছুদিন পরে ফেনী জেলা ছাত্রদলের যে কমিটি সেটি হবে। এই যে কমিটি হবে, এই যে কমিটির কোন জায়গায় আপনাকে দেখতে চান? দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মিছিলের পিছনের সারি ছেলেটাও দলের পরিচয় পাবে। সেই তুলনায় আমি সবসময় মিছিলের সামনের সারিতে ছিলাম, এবং আমার হামলা, তারপর আমাকে না পেয়ে আমার বাবাকে নিয়ে গেছে পুলিশে,
আমাকে না পেয়ে আমার ভাইদেরকে নিয়ে গেছে পুলিশে। বিভিন্ন নির্যাতন টর্চারিং আমাদের পরিবারে যে হারে হয়েছে সেটা আমাদের ফেনীবাসী জানে এবং আমাদের রামপুরবাসীও জানে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ত্যাগ তিতিক্ষা শ্রমগ্রামের যে একটা ছেলেটা আমার চেয়ে ঠিক আছে, আমার মতো অনেকে ত্যাগী আছেন। আমি মনে করি ছাত্র রাজনীতির মধ্যে মানে আমি অত্যাচারিত নির্যাতিত, সেই আলোকে আমি বলতেছি যে আমি ওই কারণে আমি ছাত্রদলের সভাপতি প্রার্থী হয়েছি। দল যদি আমাকে যোগ্যতা সম্পূর্ণ মনে করে আমাকে দিবে। দল যদি ধরেন আপনাকে দিল না, অন্য কাউকে দিল, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? দেখেন, আমি ছাত্র রাজনীতিতে আসার পর থেকেই আমি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে সবসময় আমি দলের সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করি, দলের সিদ্ধান্তকে আমি মেনে নিয়েছি। সেই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন আমাকে এখানে না, আমার চাইতে যদি যোগ্য নেতৃত্ব মনে করেন, অবশ্যই আমি আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে মেনে নিব। আপনার রাজনৈতিক জীবন, ছাত্র রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কত সালে? আমার ছাত্র রাজনীতির জীবন শুরু হয়েছিল 2005 থেকে, যখন আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি ফেনী সরকারি কলেজে ভর্তি হতে যাই। তখন থেকে আমার ছাত্র রাজনীতির জীবন শুরু। তখন একটা দুর্ঘটনা ঘটে যায় কলেজে ভর্তি হওয়ার পরে। তখন থেকে আমরা এখান থেকে অন্য কলেজে চলে যাই। কলেজে পড়ালেখার পর থেকে রাজনীতিটার রানিং হয় আর কি। দীর্ঘ যে আওয়ামী রেজিম, ওই সময় তো আপনারা রাজনীতি করেছেন, জেলও খেটেছেন। জেল জীবনের কোনো স্মৃতি কি আছে? মানে জেল ধরেন না, আমরা একটা খুব কষ্ট হয়েছে আমাদের জেলে তো অনেক কষ্টই হয়েছে, সবারই হয়েছে। আমরা যখন ঢাকাতে একটা প্রোগ্রামে গেছিলাম, তখন আমাদের জেলা বিএনপি সদস্য সচিব সহ জনাব আলাউদ্দিন আলাল সাহেব সহ আমরা 18 জন একসাথে হোটেল মিডওয়েতে আমাদেরকে রাত্রে গ্রেপ্তার করে ডিবি আমাদেরকে গ্রেপ্তার করার পর আমাদের অনেক নেতাকর্মীকে অ্যারেস্ট করছে, কিন্তু বেছে বেছে আমাদের 18 জনকে গাড়িতে উঠেছে। উঠানোর পর আমাদেরকে বলে যে কালকে সকালে ছেড়ে দিবে। এখান থেকে আমাদেরকে ডিবি কার্যালয় নিয়ে যাওয়া। এখানে একটা আন্ডারগ্রাউন্ড ছিল, এই আন্ডারগ্রাউন্ডে 300-400 লোক, যেখানে 50 জন মানুষ রাখার জায়গায় সেখানে 300-400 লোক আমাদেরকে আন্ডারগ্রাউন্ড ওই যে প্রচলিত আছে আয়নাগর, আরো অনেক রকম ব্যাপার স্যাপার, এরকম কোন একটা এনভায়রনমেন্টে নিয়ে গেছে। মানে আয়নাগর না, সেটা ডিবির প্রধান কার্যালয়। হ্যাঁ। ওইখান থেকে আমাদেরকে সারা রাত কিছু খাইতেও দেয় নাই। তখন আমার শ্বাসকষ্ট ভারী গেছিল, সবাই খুব মানে কষ্টে আছে। তখন আমি নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল। আমি বলছিলাম, একজন অলরেডি আমার সামনে বা আমাদের সাথে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল, উনিও হার্ট অ্যাটাক করে ওনারা হাসপাতালে নিয়ে গেছে, পরে ওনাকে সুস্থ হওয়ার পর ছেড়ে দিছে। কিন্তু আমারও কষ্ট হয়েছিল। তারপর সবাই, শুধু আমার কষ্ট হয়েছে তা না, আমাদেরকে এক ফোঁটা পানিও দেয়নি। তখন ওইখান থেকে আমাদেরকে 6 জন করে নিয়ে গেছে। নিয়ে পর আবার সবাই একত্রিত করা হয়েছে। করার পর ওনারা অনলাইনে সব কিছু চেক করার পর আমাদেরকে বলছে যে তাড়াতাড়ি কোর্টে গেলে আমাদেরকে জামিনে বের করে দিবে। কিন্তু আমাদের ওই দিন ম্যাজিস্ট্রেট বসে নেই, ওইটাও তার সরকারের একটা চালাকি ছিল। তখন আমাদেরকে না নিয়ে ওইখান থেকে আমাদেরকে কেরানীগঞ্জে প্রেরণ করা হয়। ওইখান থেকে পর আমরা এমন এক মানে কোথায় আছি একটা মানে ধরেন না, কী বলবো, এই কারাগারের বোধহয় 2 বছর মানুষ ছিল না। তো তখন রাত হয়ে গেছে। রাত হওয়ার পরে আমাদেরকে খুলে দিয়েছে, মানে আপনার ট্যাপের পানি পড়তেছে। পানি মানে আমরা বলছি পানি দেওয়ার জন্য, পানিও দেয় নাই। তখন পুরান একটা ট্যাপ, মানে ময়লা, ওই ট্যাপের পানি মানে আমরা খাইছি। পরবর্তীতে আমাদেরকে কী করছে, যে ছোট রুম ছিল, এক রুমের মধ্যে 7-8 জন করে দিছে। কেউ কেউ আমাদেরকে তালা মারিয়ে দেয়, 10 মিনিট পরে তালা খুলে দেয়। আবার তালা মারি, কোথায় আসি মানে এটা লাগে যে অন্য একটা গ্রহেতে বসবাস করছে। ওই জেলখানাটার কথা মনে পড়লে আমার গা এখনও শিহরিত হয় আর কি। আচ্ছা, আপনাদেরকে যে জেল জীবন আপনাদেরকে সইতে হয়েছে, আপনাদের কি কোনো দিন মনে হয়েছে যে মানে সাধারণ যারা আসামি তাদের চাইতে আপনাদেরকে বেশি ওখানে অত্যাচার নির্যাতন করা হয়েছে দল করার কারণে? মানে সাধারণ আসামিরা আমাদের থেকে অনেক ভালো থাকতো, শুধু আমরা দল করার কারণে আমাদের উপরে এত নির্যাতন তারা চালাতো। আমাদেরকে দেখা করতে দিত না, আমাদেরকে টেলিফোন করতে দিত না। ওরা সবাই লাইনে টেলিফোন করতো, আমরা টেলিফোন আসলে ওরা টেলিফোনটা নিয়ে যেত। তারপর অনেক মানে কারাগারে যদি আপনাদের খুব সোজ থাকে, আপনার খোঁজ খবর নিন। তারা কিন্তু এখন অনেক আরামেই আছে। আমাদের সময় আমাদেরকে এতটা শান্তিতে থাকতে দেয়নি তারা। কারা আরামে আছে এখন? যারা এখন আওয়ামী লীগের যারা বন্দী আছে, যারা অ্যারেস্ট হয়েছে। এই যে তারা যে আরামে আছে, এটা কি কারণে আছে বলেন তো? মানে এই যে তারা আরামে থাকা,
তার মানে কি প্রশাসনে এখনো তাদের লোক আছে? না না না, প্রশাসন তাদের লোক না, কিন্তু আমরা তো যে বাংলাদেশ চাচ্ছি, আমরা পরিবর্তনের রাজনীতি চাই এখন। আমরা যদি তাদের মতো আচরণটা করি, তাহলে আমরাও তো তাদের মতো হয়ে গেলাম। তার মানে বর্তমান প্রশাসন তাদের ক্ষেত্রে ইতিবাচক, আপনাদের সাথে সেটা ছিল না? আমাদের সাথে তখন তো স্বাভাবিক, তারা চাকরি করতো, তারা তো হুকুমের মালিক, বুঝে নাই, তাদেরকে হুকুম করতো, তারা আমাদেরকে এরকম অত্যাচারটা করতো। আপনার মোট এই যে ছাত্র জীবন, এই জীবনে আপনার মোট কতটা মামলা আছে আপনার? আমার মামলা মোটামুটি 57টা আছে। 57টার মধ্যে 3টা থেকে 4টা বোধ হয় আপনার খালাস হয়েছে, আর 57টার মধ্যে আরও একটা মামলা টুফাট করে হয়েছে, মানে যেগুলো মানে দণ্ডবিধি এবং বিশেষ ক্ষমতা আইন। টুফাট করে হয়েছে, হ্যাঁ, টুফাট করে মামলাগুলো আরও বাড়ছে। সেক্ষেত্রে ধরেন এই যে এতগুলো মামলা ছিল, অন্যদিন তো জেলখানায় ছিলেন, জেলখানার বাইরে যখন থাকতেন তখন সপ্তাহে কতদিন আপনাকে হাজিরা দিতে হতো কোর্টে গিয়ে? আমার সপ্তাহে শুধু বৃহস্পতিবার আর শুক্রবার, আর প্রতিদিন আমার হাজিরা ছিল। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন হাজিরা থাকতো না, মাঝে মধ্যে বৃহস্পতিবারেও থাকতো। রবিবার হইলে আমাদেরকে এখানে হাজিরা দিতে হতো, রবিবার আসলে আমাদেরকে হাজিরা দিতে হতো। এই যে ধরেন এই যে জেলখানা, তারপরে কোর্টে হাজিরা, সব মিলে এই যে স্বাভাবিক জীবন কি কাটাতে পারছেন, না স্বাভাবিক জীবনের চাইতে অন্য একটা জীবন? না না, আমরা স্বাভাবিক জীবন কখনো পালন করতে পারি না। এমন এমন সময় গেছে, আমরা জামিনে বের হয়েছি, তখন আমাদেরকে গেট গ্রেপ্তার করা হইতো, বা গেট গ্রেপ্তার না করলেও, মানে জেল গেটেই? হ্যাঁ, জেল গেটে, মানে জামিন দিয়ে আবার জেল আবার গেটে? জেল গেটে, হ্যাঁ। তখন আমরা কি করতাম, মানে জামিন হইলেও আমরা তাদেরকে শুনাইতাম না আমাদের জামিন হয়েছে, কিন্তু কোর্ট থেকে কাগজগুলো পাঠিয়ে দিত আমাদেরকে গেট গ্রেপ্তার করার জন্য। এরপর আমরা যখন হাজিরা দিতে যেতাম, তখনও তারা উৎপাতে থাকতো, হাজিরা দেওয়ার সময় আমাদেরকে অ্যারেস্ট করতে। ধরেন এমনও দিন গেছে, আমরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছি, এখানে আমাদের স্থায়ী জামিন দিবে, কিন্তু আমাদেরকে স্থায়ী জামিন না দিয়ে আমাদেরকে গ্রেপ্তার দেখাতো, শুধু একমাত্র ছাত্র রাজনীতির সাথে এবং জাতীয়তাবাদী দল করার জন্য। আচ্ছা, আপনাকে যদি এই দলের হাইকমান্ড থেকে দায়িত্ব দেওয়া হয়, আপনি যেটা প্রার্থী সভাপতির, সেক্ষেত্রে ফেনী জেলা ছাত্র রাজনীতি এবং ছাত্রদলকে আপনি কোন পর্যায়ে নিতে চান? মানে গতানুগতিক যে ছাত্র রাজনীতি বাংলাদেশে চলে আসছে ওরকমই আপনি করবেন, না একটু ভিন্ন ধারায় রাজনীতি করার আপনার চিন্তা আছে? ইনশাল্লাহ, আল্লাহ যদি দায়িত্ব দেয়, এটা একটা ইমানি দায়িত্ব, আমার দল যদি আমাকে সেই দায়িত্ব দেয়, আমি সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের যে চাহিদা, ওই চাহিদাটা ইনশাল্লাহ পূরণ করবো, এবং দলকে একটি সুসংগঠিত ছাত্রদল উপহার দেব, যাতে করে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো কোটা থাকবে না, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো আপনার একজনের বিরুদ্ধে আরেকজনের অভিযোগ থাকবে। আচ্ছা, আমরা দেখেছি যে মানে গত যে রেজিম, যেটা ছাত্র জনতার আন্দোলনের উত্থানের ফলে তারা ফালাতে হয়েছে, সেই রেজিমে যেমন ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির যারা দায়িত্বশীল তাদের হাতে অস্ত্র ছিল, যে কেউ আন্দোলন করলে তাদেরকে প্রতিহত করতে দেখেছি আমরা অস্ত্র দিয়ে। আপনারাও কি সেই ধারায় থাকবেন, নাকি ভিন্ন ধারায়, নতুন কোনো ধারায় আপনারা তৈরি করবেন? দেখেন, অতীত হচ্ছে ছাত্রলীগের যে কর্মকাণ্ড, ওইটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা। ওই শিক্ষা থেকে আমি বলবো, অবশ্যই আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে কলম নিয়ে এগিয়ে যাব, আর যেখানে আমাদের ব্যর্থতা দেখব, সেখান থেকে আমরা নিজেরাই সরে আসব। কারণ আমরা চাই আমাদের দেশনায়ক তারেক রহমান যে পরিবর্তনের প্ল্যান নিয়ে এসেছে, উনি এত কষ্ট করতেছে, ওনার এই কষ্টের ফল, আমাদের কোনো ভুলের জন্য যদি এই কষ্ট যদি বিফলে যায়, সেটা তো আমরা হতে দিব না, কখনোই দিব না। তাই আমরা নিজের জীবনে দিয়ে হলেও আমরা এই তারেক রহমানের প্ল্যানকে ইনশাল্লাহ সফল করবই। আচ্ছা, এই যে ছাত্র রাজনীতি, সেটা কি আসলে মানে যারা অধ্যয়নরত শিক্ষার্থী তাদের মধ্যেই থাকা উচিত কিনা, না শিক্ষার্থীর বাইরেও যাওয়া উচিত, কোনটা আপনি মনে করেন আসলে? দেখেন, আসলে তো ধরনের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আমাদের মানে কমিটি আছে, ওরাই নেতৃত্ব দিচ্ছে, কিন্তু জেলা পর্যায়ে যেহেতু আমাদের অনেক বছর কমিটি ছিল না, সেহেতু অনেক নেতাকর্মীরা আছে, আপনার হামলার কারণে ঠিকমতো পড়ালেখা করতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে প্রোডাক্টটা বাইর হবে কোথা থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে হতো। তো দীর্ঘদিন তো আমরা আন্দোলন সংগ্রামে আমাদের জীবন চলে গেছে, তো আমরা তাই মনে করবো যে আমাদের অলরেডি আমাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কমিটিগুলো আছে, ওইখান থেকে আমাদের নেতৃত্ব উঠে আসার পর দলকে সুসংগঠিত করার জন্য যাকে আমরা মনে করবো হ্যাঁ সে ক্যাপাবল, তখন আমরা
তাদের হাতে নেতৃত্ব তুলে দেবো। এই যে আমরা দেখি যে ছাত্র সংগঠনগুলো একবার যদি কমিটি হয় সেক্ষেত্রে 2 বছর 4 বছর 5 বছর অনেক সময় যুগও পার হয়ে যায়, অর্ধযুগ পার হয়ে যায়। এটা কি হওয়া উচিত কিনা, নাকি নির্দিষ্ট মেয়াদের পরেই আবার নতুন কমিটিতে হস্তান্তর করা উচিত? কি মনে করেন বিষয়টা কি আপনার? আমি অবশ্যই মনে করি নির্দিষ্ট মেয়াদের পার হয়ে যাওয়ার সাথে সাথে নতুন নেতৃত্ব আসুক, নতুন কমিটি হোক, তাহলে তো দল সুসংগঠিত হবে, দলের নেতাকর্মী বাড়বে, সেই ক্ষেত্রে দলও সুসংগঠিত হবে। দর্শক, আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ পাটোয়ারি। জানিয়েছেন তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতির পরিকল্পনার কথা। আমরা আমাদের আগামীর কোনো পর্বে নিয়ে আসব অন্য কোনো অতিথিকে, জানব তার অজানা কথা। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।